গত ৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করত, সেদিন হঠাৎ করে সে বলে উঠলো সে নাকি আর আমার বাসায় থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাকেই উল্টে দিল। সে আমার হাতে খুবই ভারী আর মোটা একটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব আছে, ১ টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে গলা নিচু করে বলল, আপা, আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা যে আমাকে বলে যেতেই হবে, না বলে গেলে আমার বুকটা পুড়বে। বড় ঘরের আলমারির একদম ভেতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা কিন্তু খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগটা কাঁধে তুলে বাসা থেকে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। তার বলা কথাটা আমার মাথার ভেতরে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, ৬টা দরজার সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে, ওটা আমি জানি। ২ বছর আগে একবার নাড়তে গিয়েছিলাম, রাশেদ আমাকে বাধা দিয়ে বলেছিল ওটা নাড়িও না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপর আর হাত দেইনি। কিন্তু আজ কথাটা মনে পড়তেই বুকের ভেতরে কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম, পেরেক তো নেই, বরং একটা ছোট ছাপ বোতাম। হাত দিয়ে আস্তে করে একটু চাপ দিতেই কাঠটা সরে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ, ওটা দেখে আমার হাতটা কাঁপছিল, তবুও খুললাম। প্রথমেই একটা মোবাইল ফোন, পাসওয়ার্ড চাইলো। প্রথমেই রাশেদের জন্মদিন দিলাম, ভুল। এরপর আমাদের বিবাহ বার্ষিকীর তারিখটা দিলাম, সেটাও ভুল। আমার তখন হঠাৎ করেই মনে পড়লো রাশেদ একদিন বলেছিল খুব স্পেশাল একটা তারিখ আছে, একদিন বুঝবি। আমি সেটা ট্রাই করলাম। আশ্চর্যজনকভাবে মোবাইলের লকটা খুলে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টায়। মেসেজে লেখা, এই শোনো, আজকে তোমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে, তুমি আসবে না? সাথে একটা 15 সেকেন্ডের ভিডিওটা প্লে করলাম। একটা 3 বছরের ছোট ছেলে একটা নীল রঙের জামা পরে, বাচ্চাটা হাসতে হাসতে বলছে, বাবা, ওটা আমাদের বাসা না। আমার চোখ দুইটা ঝাপসা হয়ে এলো। আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল, কোনো সন্তান নেই। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনোই পরীক্ষা নিরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাট স্ক্রল করলাম। 3 বছরের বেশি সময় ধরে কথা, আর সেটা প্রতিদিন। তুমি আসবে না, আমি অপেক্ষা করছি। ছেলেটার ভীষণ জ্বর, রাশেদের উত্তরগুলো ঠান্ডা। আজকে তো পারবো না সোনা, কালকে আসবো। ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখছে, আর তো মাত্র 2টা বছর, একটু কষ্ট করে অপেক্ষা করো, দেখতে দেখতেই সময়গুলো চলে যাবে, সবকিছুই তোমার নামে করে দিব। আমার হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। ব্যাগের ভেতরে আরো কিছু কাগজ, একটা ফ্ল্যাটের দলিল, ঢাকার একটা অভিজাত এলাকার 1300 ফিট স্কয়ারের ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসের 10 তারিখে 50,000 টাকা করে ট্রান্সফার। গত 4টা বছর ধরে একটা মাসের জন্য টাকা পাঠানো বাদ যায়নি। একটা ছোট বক্স, ভেতরে একটা সোনার চেইন, কার্ডে লেখা শুভ জন্মদিন সাবিহা। কিন্তু আমার নাম তো তৃষা। সে কখনোই আমাকে এইভাবে ডাকে না। সবকিছু আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে তখন 3টা 17। রাশেদ বলেছে 9টায় আসবে। 8 বছর ধরে সে সপ্তাহে 4 দিন বাসায় খায় না। আমাকে বলতো ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম সে আসলে অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবনে। রাত 9টা 30-এর দিকে রাশেদ বাসায় ফিরলো, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় তাকে বললাম, খেয়ে এসেছো? সে বলল হ্যাঁ। তাকে বললাম, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেও। সে বলল ঠিক আছে। বলেই সে উপর উঠে গেল। বহু কষ্টে আমি নিঃশ্বাসটা আটকে রাখলাম। সে আলমারিটা খুললো। এক মুহূর্তের জন্য তার হাতটা আলমারির বোতামের দিকে গেল। আমার বুকটা থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পরে তাকে বাথরুমে গান গাইতে শুনলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। তাকে সবকিছুই খুলে বললাম। নাদিয়া সবকিছু চুপ করে শুনে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সবকিছুই জেনে নে। দুপুরে নাদিয়া আমাকে মেসেজ করলো, বলল মেয়েটার নাম সাবিহা, বয়স 27। আগে তোর স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাসের মতো কাজ করে ছেড়ে দেয়। এরপর 3 মাসের মধ্যেই ওই ফ্ল্যাটে ওঠে। গাড়ি, টাকা সবকিছুই রাশেদের। ছেলেটার জন্ম 4 মে 2019। নাদিয়ার মেসেজগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কান্নার চাইতেও বেশি কষ্ট হচ্ছিল অপমানের। আমি শূন্য পকেটে যে মানুষটার পাশে দাঁড়ালাম, যার ব্যবসা দাঁড় করালাম, তাও আবার নিজের সমস্ত গয়নাগাটি বিক্রি করে তার হাতে তুলে দিয়ে, সে আমাকে সরিয়ে দিয়ে অন্য আরেকটা জীবন বানিয়েছে। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম। 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, ফ্ল্যাট 201। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা
কণ্ঠ, মা মা, কে জানি এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে, আর আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গেছি। দরজাটা ধীরে ধীরে খুলতেই সময়টা যেন থেমে গেল। একটা মেয়ে, মাঝারি ধরনের গড়ন, ফ্যাকাশে মুখ, চেহারা ভরা ক্লান্তি আর সতর্কতা, দরজার ফাঁকে তাকিয়ে আছে আমার দিকে। ওই সাবিহা। আমার চোখ দুইটা এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগেই ভেতর থেকে ছোট্ট ছেলেটা দৌড়ে এলো। সাবিহার পায়ের কাছে এসে দাঁড়ালো। তার চোখে কৌতূহল আর মুখে হাসি। মা, কে এটা? আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে বলল, ভেতরে যাও আয়ান, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে যেন সবকিছুই সে বুঝে গেল। আর তার মুখের রংটাও বদলে গেল। কিন্তু সে দরজাটা বন্ধ করলো না, বরং সে একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আমি একটু অবাকই হলাম। ভেবেছিলাম সে চিৎকার করবে, রাগারাগি করবে, আর তা না হলে দরজাটা অন্তত বন্ধ করে দিবে। কিন্তু তার কিছুই হলো না। আমি ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা খুবই যত্ন নিয়ে সাজানো। দেয়ালে ছবি, সোফার পাশে খেলনা ছড়িয়ে আছে, আর কোনায় একটা ছোট্ট পড়ার টেবিল, যেখানে ছড়িয়ে আছে রং পেন্সিল আর আঁকা আঁকির খাতা কলম। এটা একটা ঘর, একটা বাসা, যেখানে সে থাকে আমার স্বামীর সাথে। আমার চোখ দুইটা নিজে থেকে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। হঠাৎ একটা ছবি চোখে পড়লো, রাশেদ আর সাবিহার, আর মাঝখানে সেই ছোট্ট ছেলেটার। 3 জনের হাসি, একটা সম্পূর্ণ পরিবারের মতো। আমার দৃষ্টিটা সরিয়ে নিলাম। সাবিহা শরবতের গ্লাস এনে সামনে রাখলো। তার হাতটা কাঁপছিল আমার মতোই। আমি গ্লাসটা ধরলাম, কিন্তু শরবতটা খেলাম না। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, কতদিন? সে মাথা নিচু করে বলল, 4 বছর। আমার বুকের ভেতরটা কেউ যেন মুঠো করে চেপে ধরলো। তাকে বললাম, তুমি জানতে